না না, কোনো ঋতব্রত শিবির ফিবির আছে বলে আমরা অন্তত মান্যতা দিই না। আসলে কি জানেন তো, তাল মিষ্টিটা অরিজিনাল কি অরিজিনাল নয়, সেই জিনিসটার স্ট্যাম্পটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্ট্যাম্পটা যার কাছেই আছে তারাই অরিজিনাল। যারা উই পোকাদেরকে নিয়ে প্রথমেই ভিতটা বানানোর চেষ্টা করে, ভিতে যখন উই পোকা ধরে তখন কিন্তু ভিতটাই নড়বড়ে হয়। আর যে পালিয়ে যায় সে কোনোদিন নেতা হতে পারে না। আর বিসির দল তো মূলত বিজেপির টিম বি, বিজেপির ক্যাডার হিসেবে কাজ করছে। নাম জপ করে আমরা জানি কলিযুগে ভগবান প্রাপ্তি হয়, ঈশ্বর প্রাপ্তি হয়। আমি দেখতে পাচ্ছি যে মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের সিএম সারাক্ষণ বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা কন্টিনিউয়াস জপ করে চলেছেন। আমি ঈশ্বরের কাছে চাইবো আপনারও ভগবান প্রাপ্তিটা হোক। অভয়াকে বিক্রি করে তার পরবর্তীতে বিজেপি আজকে এই জায়গায় এসেছে। কেন অভয়া কোনো বিচার পায়নি? একটা অভয়াকে বিচার দিতে গিয়ে 15টা অভয়া কাণ্ড তৈরি করা এই বিজেপি সত্যি বিচার দিতে পারবে কি? আমার সঙ্গে রয়েছেন আজ তৃণমূলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরী। তবে তৃণমূল বলতে এখন দুভাগে ভাগ হয়ে গেছে তৃণমূল, তাই কোন তৃণমূল এটা বলে নেওয়া ভালো পরিচয়ের ক্ষেত্রে যে কালীঘাট তৃণমূলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরী। ঠিক বললাম তো পরিচয়টা? না, বিষয়টা হচ্ছে পরিচয়টা তো ঠিকই, কিন্তু তার পাশাপাশি একটা জিনিস আমি একটু স্পষ্ট করে দিতে চাই যে আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি তারা কিন্তু আমাদের পিঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ডের একটা স্ট্যাম্প নিয়ে ঘুরি। তাই সেখান থেকে দাঁড়িয়ে আমাদের মুখটা দেখার পরবর্তীতে মানুষজন বুঝেই যায় যে আমরা কালীঘাট তৃণমূলের প্রতিনিধি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। আর যারা নিজেদেরকে তৃণমূল বলে দাবি করছে তারা কতটা তৃণমূল সেই জিনিসটা নিয়ে শুধুমাত্র আমাদের নয়, বাংলার সাধারণ মানুষের প্রশ্ন আছে। তাই এতটা ডেসক্রিপশন না দিলেই চলতো। মানে একটা হচ্ছে কালীঘাট শিবির, একটা হচ্ছে ঋতব্রত শিবির। তো সেক্ষেত্রে এই যে ঋতব্রত শিবির মানে চৌঠা মেয়ের পর যে দুভাগে একেবারে বিভক্ত হয়ে গেছে বাংলায় তৃণমূলটা, মানে সেটাকে না না, কোনো ঋতব্রত শিবির ফিবির আছে বলে আমরা অন্তত মান্যতা দিই না। এবং এই জিনিসটা বলছি সেটা বিশেষভাবে আরেকটা কারণ রয়েছে। আমরা সকলেই এই কথাটা বলে থেকেছি এবং মান্যতাও দিয়ে থেকেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল এবং তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছে সেইটা বিহীন অন্য কোনো তৃণমূল হতে পারে বলে বিশ্বাস করুন। ঋতদাকে যদি বুকে হাত ঋতব্রত রেখে তুমি জিজ্ঞেস করো, ঋতদাও বুকে হাত রেখে এই কথাটা কতটা বলতে পারবে আমি জানি না। যদিও এখন মিথ্যে কথার জায়গা থেকে, মিথ্যে কথা বলার জায়গা থেকে ঋতদা বেশ ভালো পয়েন্টে র্যাঙ্ক করছে শুনেছি। তবুও বলছি, বুকে হাত রেখে ঋতদাও বলতে পারবে কিনা সত্যি একটা বড় প্রশ্ন রয়েছে। একদমই। কিন্তু এই যে তুমি যেটা বললে যে ঋতব্রত বা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানেই তৃণমূল, সেক্ষেত্রে এই ঋতব্রত শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের কোনো কারোর কিন্তু ছবি নেই, অন্যান্য যারা স্বাধীনতা সংগ্রামী রয়েছে তাদের ছবি দিয়ে। স্বাধীনতা সংগ্রামীদের ছবি শুধু রাখলে তো হয় না, তাদেরকে সম্মানটাও জ্ঞাপন করতে লাগে, যেই জিনিসটা তারা পারে না। আর তার পাশাপাশি যেই কথাটা তুমি উল্লেখ করলে যে দিদিমণির ছবি সেখানে নেই, এবং সেটাই তো স্পষ্ট করে দিচ্ছে যে তারা তৃণমূল নয়। কারণ আমরা বারবার বলে থেকেছি এবং সেই জিনিসটা যেন আমাদের সকলের মাথায় কিন্তু গাথা এবং হৃদয়তে গাথা, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে এসছে এবং তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী, সেখান থেকে দাঁড়িয়ে সেই মা বিহীন কোনোদিন সন্তান শ্রেষ্ঠ আসন লাভ করতে পারে বলে আমরা মনে করি না। এবং যারা সেই মাকে অসম্মান করে তার পরবর্তীতে নিজস্ব সাম্রাজ্য গড়ার চেষ্টা করছে, সেই সাম্রাজ্য কিন্তু তারা গড়ার চেষ্টা করছে উই পোকাদেরকে নিয়ে। তাই যারা উই পোকাদেরকে নিয়ে প্রথমেই ভিতটা বানানোর চেষ্টা করে, আপনি বুঝে যাচ্ছেন, বেশ সচেতন আপনিও, যে ভিতে যখন উই পোকা ধরে তখন কিন্তু ভিতটাই নড়বড়ে কিন্তু হয়েছে। উপাসনা কর্মীরা তো কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলেও যত নেতা মানে সেই নেতারাই তো তৈরি করেছে কর্মী। তো সেই নেতারাই তো আজকে দলে নেই, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই সেই নেতারা, সকলেই কিন্তু অন্য শিবিরে। একটা কথা একটু আমি কাটছি, সেটা হচ্ছে নেতারাই তৈরি করেছে কর্মী, না, একদমই নয়। এই কর্মীরাই সম্মিলিতভাবে তার পরবর্তীতে নেতা তৈরি করেছিল। এবং মূলত এই কিন্তু আজকের মানে দিনে দাঁড়িয়ে, নেতারাই তো একটা সংগঠন তৈরি করে, সেই সংগঠনে বিভিন্ন কর্মী মানে মানুষ এসে তারাই তখন কর্মী হয়ে আচ্ছা গেছে। এবার আমি আপনাকে একটা কথা বলছি, তাহলে নেতারাই যখন সংগঠন তৈরি করে, যে কথাটা আপনি উল্লেখ করলেন, তৃণমূল কংগ্রেসের শ্রেষ্ঠ নেত্রীকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি উপস্থিত না থাকতেন, তাহলে এই যে এই সব যাদেরকে নেতা বলে দাবি করতে হচ্ছে আর কি, মান্যতা দিতে হচ্ছে, তারা কি নেতার ট্যাগটা পেতো কোনোদিন? এই প্রশ্নটা আমরা করতে চাই। আমি মনে করি যে কর্মী থেকেই কিন্তু বাস্তবে নেতা উঠে আসে, এবং যখন আমাদের সকলের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তখন যে নতুন নেতা বা নেত্রীর মুখটা আপনারা দেখতে পারবেন না সেরকম কোনো ব্যাপার নেই, জানেন তো। সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথায় রেখে সকলেই কিন্তু
কর্মী থেকে নেতা হয়ে উঠবে। এবং সেই জিনিসটার জন্য আমরা একটু অপেক্ষা করছি ঠিকই, এখন আমি মনে করি আমাদের সকলের পরিচয় কর্মী হওয়াটাই শ্রেয়। কারণ যাদের যাদের নামের পাশে নেতার ট্যাগটা পড়েছে তাদের তাদের যেন কিনতে চলে এসছে বিজেপি নামক দলটা। এবং কিছু লোকজন যারা নিজেদের শিরদাঁড়া বিক্রি করে তার পরবর্তীতে চলে গেছে, তারা যাই হোক আর তাই হোক কোনোদিন এই নেতার তকমাটার যে প্রাপ্য বা অধিকারী সেই জিনিসটা আমি অন্তত মনে করি না। এটা বলার কারণটা হচ্ছে যে একজন নেতা যে ধরো 5টা কর্মীকে নিয়ে তার পরবর্তীতে নিজেদের সংগঠন চালাচ্ছে, সে কোনোদিন নিজের কথা ভেবে তার পরবর্তীতে পালাতে পারে না, আর যে পালিয়ে যায় সে কোনোদিন নেতা হতে পারে না। তাই আমি মনে করি যখন নেতা পালিয়ে গেছে, সেই 5টা কর্মীর মধ্যে থেকে যেই একজন কর্মী বুক চিতিয়ে বলবে যে না আমি তোমাদের পাশে আছি, সেই না হয় নেতা হিসাবে গড়ে উঠুক, নেতা হিসাবে উঠে আসুক। এবং সেই জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে বেশি দিন যে সময় লাগবে না সেটা তুমিও জানো, এবং যারা ওইসব ভালো তৃণমূল এর শিবিরে রয়েছে, অর্থাৎ ওই বালিশচাটা বিসির দল, তো সেখানে ওরাও কিন্তু বেশ ভালো করে জানে। তাই জন্যে মূলত আমরা দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ, যে আমরা যখনই মাঠে নামছি আমাদেরকে যে কোনোভাবে ভয় দেখিয়ে তার পরবর্তীতে বাড়িতে গ্যারেজ করতে হবে। কারণ ভালো তৃণমূল বা ওই বালিশচাটার বিসির দল তো মূলত বিজেপির টিম বি, বিজেপির ক্যাডার হিসাবে কাজ করছে, তাই তাদেরকে আততুতু করে রাখো। আমি শুনছিলাম যে কিভাবে অশোক দিন্দা আগের দিন সকলের সামনে একটা বক্তব্য রাখছিল, যেখানে উনি বলছিলেন যে এরা কিন্তু ভালো তৃণমূল, এদের গায়ে কেউ হাত দেবেন না, এই জিনিসটা উনি স্পষ্ট করছিলেন। আসলে কি জানেন তো, ওদের সেটিং জিনিসটা কিন্তু বেশ কিউট। নিজেদের মধ্যে সেটিং করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে যারা বার্তাবাহক হিসাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের গায়ে টার্গেট করো, তাদের গায়ে তকমা লাগাও, এরকম ভাবেই তারা মূলত চক্রান্তটা চালাচ্ছে। উপাসনা, আমি যদি তোমাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তুমি এতগুলো কথা বলছো ওনার সাপোর্টে, তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় 4ঠা মেয়ের পর কতবার মানুষের কাছে গেছেন, এই প্রশ্নটা তো উঠছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাত্র একদিন বাইরে বেরিয়েছিলেন, সোনারপুরে গেছিলেন, ডিম হামলা হয়েছে, তারপর থেকে তিনি আর কোথাও বেরোনোর সাহস পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় যতবার বাইরে বেরোচ্ছেন কিছু না কিছু অনভিপ্রেত ঘটনা ঘটছে এবং তার জন্য তিনি থমকে যাচ্ছেন। মানে এটা কি একজন নেত্রীর থমকে সেটা তো একটা যাচ্ছে, প্রশ্ন উঠছে। থমকে যাচ্ছে এই কথাটা কে বললো? আবারও কিন্তু আমি বলে দিচ্ছি, এটা ওই আইটি সেলের, বিজেপি আইটি সেলের মিথ্যে প্রচার। কেন বলছি এই কথাটা? মমতা বন্দ্যোপাধ্যায় থমকে যাওয়ার সেই মানুষটাই নয়। আগের দিন হালি শহরে যে ঘটনাটা ঘটলো সেই জিনিসটা আপনারা সকলে দেখেছেন, সেদিন গাড়িতে আমি নিজে উপস্থিত, এবং সেটাকে কেন্দ্র করে আমি বারবার একটা কথা বলতে চাই, মমতা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে কোনো বিজেপি কর্মী বা কাউকে আইডেন্টিফাই করা যায়নি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে করজোরে অনুরোধ করব, আমি নিজের আইটি সেলের পেজ থেকে কিছু কর্মীদের ফটো ভিডিওকে ট্যাগ করে রাউন্ড করে তার পরবর্তীতে তাদেরকে স্পেসিফিক্যালি বিজেপির কোন কোন নেতার সাথে তারা যুক্ত সেই খবরটা তুলে ধরেছি। যখন মুখ্যমন্ত্রী এই কথাটা দাবি করছেন, আমি ওনাকে করজোরে অনুরোধ করব, তারা যদি আপনাদের দলের কোনো ক্যাডার না হয় তাহলে তাদেরকে গ্রেফতার করুন না। কেন তাদেরকে প্রোটেকশন দিচ্ছে বিজেপির নেতারা? 15 বছর এরকম কোনো দিন যায়নি বিজেপির সকল নেতাদের বক্তব্য যে 15 বছরে কোনো বিজেপি কর্মীর বাড়ি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন যাননি, যে নজির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গড়ে দিলেন একজন তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে। আমি আপনাকে তাহলে একটু মনে তিনি করিয়ে নিজেও দিই। বলেছেন মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে যে হচ্ছে আমি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পারেননি আমি সেটা করে দেখালাম। না, এবং উনি সারাক্ষণ যখন মানে উনি উনি না নাম জপ করছেন, নাম জপ করে আমরা জানি কলিযুগে ভগবান প্রাপ্তি হয়, ঈশ্বর প্রাপ্তি হয়। আমি দেখতে পাচ্ছি যে মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের সিএম খুব আশ্চর্যজনকভাবে নিজেদের কাছ থেকে বেরিয়ে এসে তার পরবর্তীতে সারাক্ষণ বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা কন্টিনিউয়াস জপ করে চলেছেন। আমি জানি না ওনার হাত দেখার পরবর্তীতে কেউ ওনাকে নাম জপ করার এই বার্তাটা দিয়েছেন কিনা, আর যদি দিয়ে থাকেন তাহলে আমি ঈশ্বরের কাছে চাইবো আপনারও ভগবান প্রাপ্তিটা হোক। কিন্তু তার পাশাপাশি একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, যে যেই কথাটা উনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসটা করেননি, উনি এই জিনিসটা করেছেন, আমি একদম একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। যখন মোদিবাবু আমাদের বাংলায় আসার কথা, তার পরবর্তীতে ঠিক ইলেকশনের আগেই যখন প্রচার চলছে, বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লোকজন আসছে, বিশাল করে বিজেপির স্টেজ বাঁধা হচ্ছে, তারপরে সেখানে কর্মীবৃন্দরা উপস্থিত হচ্ছে। ঠিক সেই সময় আপনার, আমি আশা করছি মনে থাকবে যে ট্রেন অ্যাক্সিডেন্টে বিজেপির কিছু কর্মী মারা যায়, তখন ঠিক সেই সময় বিজেপির কোনো নেতা কিন্তু খবর নেয়নি। প্রথম যিনি খবর নিয়েছিলেন তার নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই জিনিসটা কি আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী অস্বীকার করতে পারবেন? শুধুমাত্র সেটা কেন, তার পাশাপাশি আমাদের বাংলার বুকে দাঁড়িয়ে যখন যখন যে কারোর পরিবারকে কেন্দ্র করে তার পরবর্তীতে এরকম কোনো ঘটনা ঘটেছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খবর নিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় খবর নিয়েছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে খবর নেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, মূলত আমরা এই জিনিসটাও দেখেছি যে সরকার পক্ষ থেকে যা যা সহায়তা তাদেরকে প্রদান করা সম্ভব সবটা কিন্তু তারা প্রদান করেছে। যদিও তার পরবর্তীতে সেই সহায়তা নিয়ে একটা বিকৃত মনোভাব বা বিজেপি আইটি সেলের তরফ থেকে একটা বিকৃত ন্যারেটিভও পেশ করা হয়েছে। আমি বারবার একটা কথা বলছি, আজকের দিনে দাঁড়িয়ে যখন মাননীয় শুভেন্দু অধিকারী এই বক্তব্য রাখছেন কোনো পরিবারের কাছে গিয়ে যে আমরা আপনাদেরকে এই সাহায্য, এই আর্থিক সাহায্য করছি, তখন সেটাকে বিকৃত করে কেন কেউ তুলে ধরছে না? তখন সেটা হয়ে যাচ্ছে ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারের পক্ষ থেকে সরকারের নিয়ম অনুসারে সেই জিনিসটা প্রদান করতে যাচ্ছে, তখন সেটা বিকৃতভাবে তুলে ধরা হচ্ছে বিজেপি আমি আইটি যদি সেল। তোমাকে মনে করাই যে 9ই আগস্ট 2024 যে অভয়ার ঘটনা ঘটেছিল, তখন কি একবারও মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অভয়ার বাড়িতে যাওয়ার সময় পাননি? সেটাও কিন্তু প্রশ্ন উঠছে। দেখুন, আপনারা এই জিনিসটা খুব ভালো করে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে কন্টিনিউয়াস কথা বলেছেন, কন্টিনিউয়াস, কিন্তু উনি সেখান থেকে কিন্তু কোনো ক্ষেত্রে পিঠ দেখিয়ে চলে যাননি। এবং এই জিনিসটা আমি এতটা বুক চিতিয়ে এই জন্য বলছি, যখন তারপরও আরো যেটা একদম ভীষণভাবে ভাইরাল যে কথাটা, উৎসবে ফিরুন, তো এই কথাটাও তো মনে হয় না কি তুমি একজন মেয়ে হিসেবে, যে এই যে একজনের বাড়িতে আলো নিভে গেল, তার বাড়িতে উৎসবে ফিরুন, এই কথাটা শোনাটা মানে অনেকটা ক্ষেত্রেই তোমাদের দলের খারাপ হয়েছে। যখন কেউ কারোর সন্তানকে হারায়, তার পরবর্তীতে টিভি চ্যানেল খোলা মাত্রই যখন দেখে সেই সন্তানের মৃত্যু নিয়ে মিথ্যাচার ক্রমাগত ছড়িয়ে যাচ্ছে, সেই জিনিসটা সেই মা বাবার কাছে বেশ সুখকর দেখা। এই জিনিসটা আমি মূলত কেন বলছি, মিথ্যাচার সেই সময় কারা করেছিল? বিজেপি আইটি সেল দ্বারা সেই মিথ্যাচারগুলো করা হয়েছিল এবং সেইগুলো খুব দায়িত্ব সহকারে সার্কুলেট করেছিল আজকের দিনে দাঁড়িয়ে সোকল দায়িত্ব সম্পূর্ণ মিডিয়া চ্যানেলরা। এবং এই জিনিসটা আমি বারবার বেশ দায়িত্ব সহকারেই বলছি। কেন বলছি কথাটা? কারণ সেই সময় পেলভিক বোন ভাঙা, সেই সময় ভ্যাজাইনার মধ্যে হেয়ার ক্লিপ বা মানে ভ্যাজাইনার মধ্যে কতটা স্পাম ইনজেক্ট করা হয়েছে বা কি হয়েছে, সেটা নিয়েও যেন বিকৃত চিত্রে গোটা বিষয়টা আমাদের চোখের সামনে পেশ করা হয়েছিল। আমরা বারবার তখন হাত জোড় করে বলেছিলাম যে এইভাবে যদি মিথ্যে তথ্য পেশ করা কন্টিনিউয়াস হতে থাকে, তাহলে কিন্তু সেই অভয়া কোনোদিনই বিচারে পেতে পারবে না। কারণ আমরা দেখছিলাম ওই সোমা মুখার্জির ভয়েস ক্লিপ, সেই জিনিসটাও বেশ দায়িত্ব সহকারে বিজেপির সকল নেতারা সার্কুলেট করছিল। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি তোমায় প্রশ্ন করি সেই সোমা মুখার্জি কোথায়, সেটার উত্তর দিতে পারবে কি তুমি? পারবে না। শুধুমাত্র তুমি কেন, আজকের দিনে দাঁড়িয়ে সেই সব দায়িত্ব সম্পূর্ণ চ্যানেলরা যারা সেই ক্লিপটাকে খুব সুন্দরভাবেই সার্কুলেট করেছিল, তাদেরকে যদি এই প্রশ্নটা করি, তারা কি উত্তর দিতে পারবে? তারা কি ক্ষমা চাইবে সকলের সামনে দাঁড়িয়ে? আমি বারবার একটা কথা বলেছিলাম, সেই সময় যখন এরকম একটা ঘটনা হয়, সেই আমরা রাত্রির দখল, সকলে যখন রাত্রি দখল করে, সেই সময় আমাদের গোটা বাংলা কিন্তু রাজপথে নেমে পড়েছিল। তুমি দেখেছো, আমি দেখেছি, এবং তার মধ্যে থেকে অন্যতম কিন্তু তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারাও ছিল। আমি নিজে সেই সময়, আমার এখনো মনে আছে, নিউ টাউনে সেই বিশ্ব বাংলা গেটের নিচে যে যত ভিড় জমায়েত হয়েছিল, তার মধ্যে আমি উপস্থিত ছিলাম। কিন্তু আমার খারাপ লাগার জায়গাটা কোথা থেকে শুরু হলো, যখন দেখতে পারলাম যে সেখানে যখন আমরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হচ্ছি, যখন আমরা জাস্টিস ফর অভয়া চাইছি, ঠিক সেই সময় যেন সেখান থেকে রাজনৈতিক স্লোগান উঠছে। ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে কি করে নামা যায় সেটা নিয়ে যেন প্ল্যাটিং করছে কিছু লোকজনরা। একটা জিনিস আমাদের সকলের কাছে স্পষ্ট, অভয়াকে বিক্রি করে তার পরবর্তীতে বিজেপি আজকে এই জায়গায় এসছে। আমি একদম পয়েন্ট টু পয়েন্ট, কোট আনকোট এই কথাটা বলতে চাই। এবং এই কথাটা আমি এই জন্যই বলছি, কারণ অভয়াকে সামনে রেখে তার পরবর্তীতে যখন বলা হয়েছিল যে নতুন সরকার আসার পরবর্তীতে 7 দিনের মধ্যে অভয়া বিচার পাবে, কেন অভয়া এখনো বিচার পায়নি? এই প্রশ্নটা যদি একজন মেয়ে হয়ে, যদি একজন বাংলার নাগরিক হয়ে আমি করি, কেন এটার উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেবেন না? যখন আমরা এই প্রশ্ন করছি, অনেক এগোচ্ছে তো, তার কারণ উনি এসেই 3জনকে সাসপেন্ড করেছেন, অফিসারকে, আবার নতুন করে স্বাস্থ্য দপ্তর ফাইল খুলেছে, সেই অনুযায়ী নির্মল ঘোষ অ্যারেস্টেড। আচ্ছা, তুমি এই কথাটা বললে তো, একটা অভয়াকে বিচার দিতে গিয়ে 15টা অভয়া কাণ্ড তৈরি করা এই বিজেপি সত্যি বিচার দিতে পারবে কি? 2 মাসের মধ্যে 15টা রেপের ঘটনা ঘটেছে, কটা নিয়ে বিচার দিতে পেরেছে এই বিজেপি সরকার? এই প্রশ্নটা যদি আমরা করি, আমরা বারবার একটা কথা বলতে চাই, সেই জিনিসটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তোমরা দেখেছো যখন বারুইপুরের এই ঘটনা নিয়ে তার পরবর্তীতে আমরা মাঠে নেমেছিলাম, ঠিক সেই সময় কিভাবে আমাদেরকে কেন্দ্র করে
হুলিগানিজম চলেছে সেটা তোমরা দেখেছো, কিভাবে সেই সব গুন্ডা লুম্পেনদেরকে দিয়ে আমাদের উপর আক্রমণ করা হয়েছে সেটা তুমি দেখেছো। আরে আমি মেয়ে নই, আমি বাংলার কন্যা সন্তান নই, তাহলে যখন আমাকে কেন্দ্র করে মারার টার্গেট হচ্ছে বা দিদিমণি সেখানে উপস্থিত হলে তাকে কিভাবে মারতে হবে সেটা প্ল্যানিং প্লটিং করছে, কেন সেই গুন্ডা বদমাশরা এখনো গ্রেফতার হবে না? আমার মূলত কথা হচ্ছে কোনো ক্ষেত্রেই না পার্শিয়াল জাস্টিস বা ওই সিলেক্টিভ জাস্টিস হতে পারে না। জাস্টিস যদি প্রদান করতে হয় সর্বক্ষেত্রে প্রদান করতে হবে। যারা অভয়ার বিচারের কথা বলছে তারাই যখন দেখতে পাচ্ছি যে নতুন সরকার গড়ার পরবর্তীতে সেই সরকারে থাকাকালীন 15টা রেপের ঘটনা হয়ে যাচ্ছে এবং সেই রেপের ঘটনাটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা কোনোদিন তোমার আমার ভালো চাইতে পারে কি? এইটা যদি স্পষ্ট প্রশ্ন রাখি। যারা নারী ক্ষমতায়নের কথা বলেছিল ঠিক তার পরবর্তীতে দেখতে পারলাম 3000-এর টোপ দিয়ে গাজর ঝুলিয়ে যারা নিজেদের কাছে ভোটটা টানলো, তার পরবর্তীতেই দেখতে পাচ্ছি যে সেই 3000 সেই মা বোনেদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো, শুধুমাত্র একটা মিথ্যা স্বপ্ন দেখানো হলো। তারা কি নারী ক্ষমতায়নকে ভালোবাসে? তুমি বারবার করে বলছো যে তোমরা কর্মী, তোমরা কর্মী, এবং কর্মী হিসেবে আমি দেখলাম যে তুমি 15ই আগস্টের দিন তোমার ওপর ডিম হামলা হলো আশুতোষ কলেজের মতো জায়গায়। তো সেক্ষেত্রে তুমি কি চুপ করে বসে আছো? বসে নেই তো। দেখো আমার কথাটা হচ্ছে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন ডিম খাওয়ার পর কেন বসে গেল? কেন কর্মীদের পাশে তিনি নেই? না না, আমার কথাটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে নেই। দেখুন সব কিছু না আমরা চাই যে একদম ক্যামেরার সামনে হোক, কিন্তু সব কিছু যে ক্যামেরার সামনে হতে হবে সেই জিনিসটার তো কোনো মানে নেই, তাই নয় কি? এই জিনিসটা বলার একটা বিশেষ কারণ রয়েছে। আমি মনে করি যে ঝড়ঝাপটা আসার আগে যেই পরিবেশটা হয় সেটা কিন্তু সবচেয়ে শান্তের, এবং ঠিক সেটাকে কেন্দ্র করেই যদি আমি চলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় 2011-র আগে তো মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মার খেয়েছেন। তারপরে তো আজকে এই মানে যখন 11-র পর থেকে যেই জায়গাটা পেয়েছেন, অ্যাচিভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, তো তার জন্য অনেক লড়াই ছিল। তো সেই লড়াইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় দিচ্ছে? কে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছে না? এই মিথ্যে ন্যারেটিভটা কেন স্প্রেড করা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, এবং মূলত এটা বলার একটা বিশেষ কারণ আছে। যেই সকল মিডিয়া চ্যানেল ঠিক কালীঘাটের বাইরে থাকে, তো আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে সেই কালীঘাটের পার্টি অফিসে দিদির বাড়িতে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আজকের দিনে দাঁড়িয়েও যেই ভিড়টা হয়, আমি চ্যালেঞ্জ ঠুকে বলতে পারি, বা এই চ্যালেঞ্জ ঠুকে এই কথাটা আমি বলেছি যে বিজেপির বিজয় মিছিলেও সেই ভিড়টা হয়নি যেটা কালীঘাটে প্রতিদিন ভিড়টা হচ্ছে। আর সেই কালীঘাটে উপস্থিত থাকছেন শুধুমাত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তার পাশাপাশি আমাদের দাদা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনই তো তার গাড়িটা সেখানে ঢুকছে, তারা সেই গাড়িটা সেখান থেকে বেরাচ্ছে, এবং মূলত প্রত্যেকটা কর্মীর সাথে উনি ব্যক্তিগতভাবে কথা বলছেন, প্রত্যেকটা কর্মী নিজের কথা বোধহয় কিন্তু জানো তাকে যে বলতে এই পারছে। প্রশ্ন উঠেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কিছু মিটারের দূরত্ব, সেক্ষেত্রেও অত বড় গাড়িতে করে আসতে লাগে? দেখুন এই তুমি প্রশ্নগুলো যেহেতু না, বললে গাড়ির কথা, সেই এই জন্যই আমি প্রশ্নগুলো না অত্যন্ত বোকা বোকা প্রশ্ন, এবং এই জিনিসটা আমি বলতে এই জন্যই বাধ্য হচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে তুমিও বেশ ভালো করে জানো যে যেইভাবে সিকিউরিটির জায়গাটাকে মানে রীতিমতো আঁচড় কাটছে বিজেপি এবং বিজেপির গুন্ডা দালালরা, সেটাকে কেন্দ্র করে রাজনীতি তো মাঠে ঘাটে করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই বলতেন, মানে রাজনীতি মাঠে ঘাটে। তো সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মাঠে ঘাটে রাজনীতি? আচ্ছা যদি তুমি মাঠে ঘাটের কথা বলো, তাহলে তোমাকে এই প্রশ্নটাও করতে হবে যে টেলিপ্রম্পটার সামনে লেখে তার পরবর্তীতে বক্তব্য কোথাকার প্রধানমন্ত্রী দেন? এই প্রশ্নটা তো করতে হবে নিবেদিতাদি, তাই নয় কি? শুধুমাত্র এটা কেন, তার পাশাপাশি যখন অমিত শাহ বাবুকে পার্লামেন্টে আমরা সকলে খুঁজছিলাম, কেন অমিত শাহ বাবু পার্লামেন্ট থেকে পালিয়ে গেলেন সেই প্রশ্নটাও তো করতে হবে, তাই নয় কি? শুধুমাত্র এটা কেন, তার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেইভাবে মিডিয়াকে ফেস করে তার পরবর্তীতে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলেছে, শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি যখন আমরা দেখেছি, তোমরা দেখেছো যে সিজিও কমপ্লেক্স থেকে শুরু করে যখন আমরা দেখলাম যে সিআইডির ডাকে ওনাকে যেতে হলো বিভিন্ন জায়গায়, সেখানেও বেশ স্পষ্ট কণ্ঠস্বরে তোমাদের সকল মিডিয়া চ্যানেলকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জেরার পরবর্তীতেও ফেস করেছে। সেই ফেসটা কেন বিজেপির নেতারা করতে পারে না? এই প্রশ্নগুলো কেন উঠছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি যেইভাবে কাজ করেন উনি ঠিক সেইভাবে কাজটা করে চলেছেন, উনি যেইভাবে কর্মীদের পাশে থাকেন উনি সেইভাবে কর্মীদের পাশে কিন্তু থাকছেন। কিন্তু তাকে চক্রান্ত করে যারা এই মিথ্যাচারটা করছে, তারা মূলত রেপিস্ট থেকে শুরু করে বিভিন্ন লোকজনদের মাথায় যে মুকুটটা পড়াচ্ছে, সেটা যদি তারা মনে করে যে সাধারণ বাংলার মানুষরা বুঝতে পারছে না, তাহলে কিন্তু তারা ভুল করছে। শুধুমাত্র এটা নয়, তার পাশাপাশি আমি নিজে এখন যে জামাটা পরে আছি সেখানে বুকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি, তো সেটাকে কেন্দ্র করে আমি বলতে বাধ্য হচ্ছি, যখন আমাদের বাংলার বুকে বিজেপির শাসনকালে
নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙা হয়, সেই মূর্তি হাত ভাঙা অবস্থায় যখন 81 নম্বর ওয়ার্ডের একটা ফুটপাতের কোনায় দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পড়ে থাকে, কেন মাননীয় শুভেন্দু অধিকারী সেটা নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য রাখতে পারেন না? শুধুমাত্র তাই কেন, যখন আমরা দেখতে পারি যে বিজেপির বিভিন্ন নেতারা, যেই ব্যক্তি নিজের নামের পাশে মহারাজ কথাটা যুক্ত করে নিজেকে মহারাজ হিসাবে দাবি করেন, সেই মহারাজ যখন আমাদের নেতাজিকে নিয়ে বিকৃত মন্তব্য রাখে, তার কেন সেই সাংসদ পদ কেড়ে নেওয়া হয় না? তাকে কেন আতুতুতু করে রাখা হয়? কেন দিলীপ বাবুকে কোলে করে রাখছে বিজেপি? কেন শ্রমিক বাবুকে ওনার বিকৃত মন্তব্য, যেখানে উনি বলেছেন যে আজাদ হিন্দ ফৌজের গুন্ডারা, আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আজাদ হিন্দ ফৌজের সৈনিকরা তাদের চোখে গুন্ডা হয়, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিজের বুকে নিয়ে এবং তার দেখানো জ্বলন্ত আগুন নিজের চোখে রেখে আমরা বলতে চাই, আমরা ভারতবর্ষ এবং বাংলার নাগরিকরা, আমরাও তাহলে আপনাদের চোখে গুন্ডার তকমা নিতে কলার তুলে তার পরবর্তীতে বলবো আমরা সুভাষচন্দ্র বসুর সেই দেখানো পথের গুন্ডা। এবং এই জিনিসটা আমি এই জন্যই বলছি, কারণ আমরা দেখতে পারি যে হাতি কে দাঁত না খানে কে কুছ और দিখানে কে কুছ और হতে হ্যায়। তাই ঠিক সমানভাবে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি নামক এই দলটা এবং তার দলের বিভিন্ন নেতারা ঠিক সেই প্রবৃত্তিতেই যেন চালিত হচ্ছে। তারা একটা জিনিস দেখাচ্ছে কিন্তু করছে একটা ভিন্ন জিনিস। আমাদের বাংলার বুকে কোনোদিন নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান হতে হয়নি গত 15 বছরে, যেই জিনিসটা ওনারা আসার পরবর্তীতে হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে সকলকে তারা কিন্তু অসম্মান করেছে, অবমাননা করেছে, এবং তারপরেও তাদের বিরুদ্ধে কোনো কেস হয়নি। আমি আইটি সেলের সভাপতি হয়ে তোমাকে একদম স্পষ্ট কথা বলতে চাই, আমি নিজে লালবাজারে গিয়ে তার পরবর্তীতে সাইবার ক্রাইমে একটা কেস করে এসেছি, এখনও সেটার কোনো প্রপার রেসপন্স আমি পাইনি। যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বক্তব্য রেখেছেন যে তাদের সকলের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে, কেস করা হবে, সব কিছু করা হবে। আমি তো ওনার সেক্ষেত্রে তো বিধানসভায় তুমি বোধহয় শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনেছো উপাসনা, যে তিনি বলেছেন যে সমস্ত বিধায়কদের বিধানসভা এলাকায় নেতাজির নামে একটা সেবা কেন্দ্র করতে হবে এবং সেখানে নেতাজির ছবি বাধ্যতামূলক লাগাতে লাগবে। সেক্ষেত্রে 30,000 টাকা করে সেই বাড়ি বাবদ ভাড়া দেওয়া হবে প্রতি বিধায়ককে, এবং প্রতিটা সরকারি দপ্তরে নেতাজির ছবি বাধ্যতামূলক, নেতাজির একেবারে ধুতি এবং পাঞ্জাবি পরিহিত। এটা কি সম্মান নয়? আমি তো বলেই দিলাম যে হাতি কে দাঁত দিখানে কি কুছ और খানে কি কুছ और হতে হ্যায়। এবং এই জিনিসটা বলার বিশেষ কারণ হচ্ছে এইটাই, আজকের দিনে দাঁড়িয়ে যখন রামপুরহাটে বিজেপির এক নেতা, বিজেপির এক এমএলএ নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে অনন্ত লেখা, মহারাজকেও তিনি রেয়াত করেননি। কি রেয়াত করেননি? কি করেছেন অনন্ত মহারাজের বিরুদ্ধে? উনি কি করেছেন একটু তুমি আমায় বলো। একদমই, কারণ হচ্ছে তিনি গ্রেফতার করার মানে যবে থেকে এটা শুরু হয়েছে তবে থেকে দুজন গ্রেফতার হয়েছে এবং অনন্ত মহারাজের বিরুদ্ধেও তদন্ত চলছে। একদমই রেয়াত অনন্ত করা। মহারাজ যে বক্তব্য রেখেছেন সেটা তো প্রমাণিত, ক্যামেরা বন্দি হয়েছে, তারপরে তদন্তটা কিসের? আমি তো সেটাই বুঝতে পারছি না। তাহলে হয়তো অনেক দর্শকরা এই জিনিসটা জানে না যে মাননীয় শুভেন্দু অধিকারী এই কথাও বলেছেন যে অনন্ত মহারাজ যে চিঠি দেখে দেখে বা টেলিপ্রম্পটার দেখে দেখে যখন উনি ক্ষমাটা চাইছিলেন সো কল্ড, ওইটা দেখার পরবর্তীতে মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন যে ওই জায়গাটা তো গ্রহণ করা উচিত। কেন গ্রহণ করব আমরা? আমি একদম স্পষ্ট কণ্ঠে বলতে চাই যে আমাদের অনন্ত মহারাজের মাথার উপর যেই মুকুটটা উনি নিজে সুসজ্জিত করেছেন, বঙ্গবিভূষণ তার যে সম্মান, সেই সম্মানও তার থেকে নেওয়া হয়েছে, বিশাল কাজ করে দিয়েছে। বঙ্গবিভূষণ সম্মান শুভেন্দু অধিকারী ওনার কাছ থেকে স্ন্যাচ করে নিয়েছেন এবং তার পরবর্তীতে রাজ্যসভায় ওনার মাথায় মুকুট দিয়ে সেই মুকুটের মধ্যে 5টা সুন্দর পালক বসিয়ে ওনাকে সেখানে বসিয়ে রেখেছে। এর থেকে বিশাল প্রতিবাদ তো সত্যি আমরা এক্সপেক্ট করিনি, আমি সত্যি কথা বলছি। আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, কারণ সত্যি তো নেতাজির মূর্তি যখন ভেঙে কোনায় পড়ে আছে, নেতাজিকে যখন গুন্ডা বলা হচ্ছে, নেতাজিকে যখন আমাদের বলা হচ্ছে ব্রিটিশের দালাল, তার পরবর্তীতে ওনার কাছ থেকে একটা সম্মান ছিনিয়ে নিয়েছে শুভেন্দু অধিকারী। এর থেকে বেশি তো আর কোনো স্টেপ হতেই পারে না। উনি রাজ্যসভায় থাকুন না, ওনার মতো ব্যক্তি রাজ্যসভায় থাকলে আমাদের ভারতবর্ষের নাম তো আরো বেশি সুসজ্জিত হবে। যেই বিজেপির নেতারা এটা মনে করছে তাদেরকে আমি বলে দিতে চাই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ওই ভাঙা মূর্তির পায়ের তলায় আমরা চাই অনন্ত মহারাজের সেই সোকল্ড রাজার মুকুটটা পড়ুক। আর যদি এই জিনিসটা ওনারা না পারে, তাহলে সুভাষবাদকে নিজেদের চোখের আগুন করে তার পরবর্তীতে সেই ব্যাপারে লড়াই কিন্তু আমরা সকলে লড়বো।
এটা আমি স্পষ্ট কণ্ঠে বলে দিয়ে গেলাম। আর এইটা শুধুমাত্র কোনো দলের প্রতিনিধি হয়ে আমি জিনিসটা বলছি না, এটা নিজে একজন বাঙালি হয়ে, নিজে আমাদের ভারতবর্ষের একজন নাগরিক হয়ে তার পরবর্তীতে বলে গেলাম। এবং সেখান থেকে যারা এই নোংরামিটা করছে, যারা অনন্ত মহারাজের মাথার মুকুটের মধ্যে বিভিন্ন পালক সুসজ্জিত করছে, তাদেরকে বাংলার মাটি গ্রহণ করেনি, আগামী দিনেও করবে না। বারবার এই জিনিসটা স্পষ্ট কণ্ঠে বলতে চাই। এবং আমরা বারবার দেখেছি যে যখন ওই বিজেপির নেতা রামপুরহাট থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে লিখিত যেই রাস্তাটার নাম চেঞ্জ করে শ্যামাপ্রসাদ রোড করলো, সেই নেতার বিরুদ্ধে বিজেপি কি স্টেপ নিল? সেই নেতার বিরুদ্ধে কি step নেওয়া হয়েছে? 21শে জুলাইয়ের পর 28শে অগাস্ট আবারও তৃণমূল কংগ্রেসের একটা বড় অনুষ্ঠান, সেটা প্রতি বছর হয়ে থাকে যখন সরকারে ছিল, কিন্তু এবছর কিছুটা আলাদা, তার কারণ তৃণমূল কংগ্রেসের এবছর সরকারে তৃণমূল কংগ্রেস নেই। সেক্ষেত্রে কিভাবে 28শে অগাস্ট হতে চলেছে? 21শে জুলাইয়ের পর 28শে অগাস্ট যখন মেয়র রোডে পালন করা হয়, মেয়র রোডে কি হচ্ছে, মানে কি প্ল্যানিং? যে মেয়র রোডের জন্যই আমরা অ্যাপ্লাই করেছি, আমাদের তৃণমূল কংগ্রেস থেকে অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু মূলত এখনো সেটাকে কেন্দ্র করে কোনো পারমিশনের ব্যাপার এখনো হয়তো গৃহীত হয়নি। আমরা 21শে জুলাইকে কেন্দ্র করেও দেখেছি যে কিভাবে যেই জায়গায় আমরা বরাবরই 21শে জুলাই পালন করে থেকেছিলাম, সেই জায়গা থেকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া হয়, এবং তার পরবর্তীতে আমাদের যারা কর্মীবৃন্দরা রয়েছে তাদের যাতে রাস্তাটা ডাইভার্ট করে দেওয়া যায়, সেইটারও ক্রমাগত চেষ্টা কিন্তু শাসক দল এবং শাসক দলের কথা মেনে তার পরবর্তীতে পুলিশ প্রশাসন করে গেছে। কিন্তু তা সত্ত্বেও 21শে জুলাই যে গ্র্যান্ড সাকসেস, সেই জিনিসটা আমাদের কথা নয়, সেই জিনিসটা কিন্তু তোমাদের মুখে উঠে এসেছিল সেই ভিড়টা দেখার পরবর্তীতে। হ্যাঁ, কিন্তু এবার তো মানে কর্মী যেহেতু সভাগুলো হয়, তো এবার ছাত্রদের নিয়ে সভা বিভিন্ন, সেগুলো কি হচ্ছে এবং কতটা লোক এক্সপেক্ট করছো 21শে জুলাই? ছাত্র নিয়ে সভা হচ্ছে, এবং 21শে জুলাইয়ের মতো, মানে আমি বরাবরই একটা কথা বলে থেকেছি যে 21শে জুলাইয়ের রেকর্ড যেমন 21শে জুলাই ভাঙে, সমানভাবে 28শে আগস্টের রেকর্ডও কিন্তু 28শে আগস্ট নিজেই ভেঙেছে বরাবরই। তো সেটাকে কেন্দ্র করে যদি আমি বলি যে জেনজির মুভমেন্ট, এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সকলের মাথায় গেঁথে যাওয়া। তোমরা এই জিনিসটা দেখেছো যে কিভাবে সিজেপির মুভমেন্টে আমাদের বাংলা থেকে যারা যুক্ত হয়েছিল, তার মধ্যে থেকে একজন ইন্ডাসের ছেলে, তার বাবাকে হারাতে হলো শুধুমাত্র এই কারণে, কারণ সে কণ্ঠ ছেড়ে কথা বলেছে, কারণ সে কিছু দাবি দাবা রেখেছিল আজকের দিনে দাঁড়িয়ে সরকারের কাছে। তাই আমি মনে করি যত এই নোংরামিগুলো করছে আজকের দিনে দাঁড়িয়ে যারা সরকারের রয়েছে, সেই সকল শাসক দল, তত কিন্তু আমাদের মধ্যে জেদটা বেড়ে যাচ্ছে, তত কিন্তু জেনজির চোখে সেই আগুন সেটা যেন আরো বেশি জ্বলন্ত হচ্ছে। আমরা দেখেছিলাম যে কিভাবে দিল্লির বুকে যখন মুভমেন্ট হয়, ছাত্রছাত্রী এবং জেনজিদের মুভমেন্ট হয়, সেখানে মিথ্যেচার করে, শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি মিথ্যে অ্যালিগেশন দিয়ে বিভিন্ন স্টুডেন্টসের লোকজনকে সেখান থেকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল। তার পরবর্তীতে যখন ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দিতে বাধ্য হয়, তারপরে যদিও এই দাবি রাখা হয়েছিল যে তাদের উপর থেকে সকল কেস যাতে সরিয়ে নেওয়া হয়, কিন্তু তখনও দেখেছিলাম যে বিভিন্ন জায়গায়, আজকে তো বাংলার বুকে সেটার একটা উদাহরণ আমরা দেখতে পারলাম ইন্দাসে, তার পাশাপাশি গোটা ভারতবর্ষ জুড়ে যে সকল সেখানে সংগ্রামীরা এসেছিল, যারা এই ব্যাপারে লড়াইটা করছিল, সেই সকল ছাত্রছাত্রীদের উপর কিন্তু কেসটা রেখে দেওয়াই হয়েছিল বিভিন্ন জায়গায়। তাই আমি বলতে চাই যতই ঘটনাগুলো কালীঘাট তৃণমূলের সঙ্গেই ছাত্ররা আছে। অবশ্যই আছে, আমি এই কথাটা কেন আলাদা করে বলছি না, কারণ এইখানে তো স্ট্যাম্প পড়ে গেছে, অলরেডি রয়েছে, এবং যেই ভিড়ভাট্টা তোমরা আজকের দিনেও দেখতে পাচ্ছ। আচ্ছা তুমি আমায় একটা কথা বলো তো, তুমি তো দেখতে পাচ্ছ যে এই যে ভালো তৃণমূলের সোকল তৃণমূল ছাত্র পরিষদ যাদেরকে বানিয়েছে, তারা কটা মিটিং করছে, কটা ভিড় হচ্ছে। 21শে জুলাইয়ের থেকে শিক্ষা নিয়ে ভালো তৃণমূলও কিন্তু এবার কোমর বেঁধে নামছে। কোমর বেঁধে নামুক না, শুধু কোমর কেন, আর যদি কিছু বাঁধতে পারে সবটা বেঁধেই নামুক, কিন্তু শুধুমাত্র বেঁধে বুঁধে নামলেই যে কর্মীরা সেখানে উপস্থিত হবে সেটার কোনো মানে নেই। আসলে কি জানেন তো, বারবার একটা কথা বলেছি যে আমরা এই জিনিসটা শুনেছিলাম যে কিভাবে আমরা ফার্স্ট কপি এবং অরিজিনালের ডিফারেন্সটা ক্রিয়েট করব। ওই তাল মিশ্রির গল্পটা তো তুমি জানো, সেই জিনিসটা তো আলাদা করে ভর্তি বলার কিছু যায় আসে না। সেখানে যদি স্ট্যাম্প এবং ওই স্ট্যাম্পটা যদি ঠিকমতো না থাকে, তাহলে আমরা বলতাম যে সেই তাল মিশ্রিটা অরিজিনাল তাল মিশ্রি নয়, এবং সেটা নিয়ে ইতিমধ্যেই অ্যাড চলতো। আসলে কি জানেন তো, তাল মিশ্রিটা অরিজিনাল কি অরিজিনাল নয়, সেই জিনিসটার স্ট্যাম্পটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্ট্যাম্পটা যার কাছেই আছে তারাই অরিজিনাল। এই জিনিসটা বোঝার জন্য আলাদা কোনো থিওরি নিয়ে পড়াশোনা করতে লাগে বলে আমি মনে করি না। তাই যারা নিজেদেরকে তৃণমূল দাবি করে তার পরবর্তীতে ছাত্র সমাবেশ করবে, তাদেরকে বলতে চাই যে ছাত্রছাত্রীটা থাকলে তো ছাত্র সমাবেশ হবে, আপনারা না হয় একটা চা চক্র করে দিন, জানেন তো, কারণ ওই 10 জনকে নিয়ে ছাত্র সমাবেশটা ঠিক মানাবে না। একদমই। অনেক ধন্যবাদ। উপাসনা আমাদের সঙ্গে ছিল। তো উপাসনার বক্তব্যের মধ্যে যেটা স্পষ্ট, যে মানে
সেটা একদম বলার, তুলে ধরার যে কর্মীরাই নেতা তৈরি করে এবং কর্মী হওয়াটাই আসল পরিচয়। এবং উপাসনাও নিজেও তাই সেটাই স্বাচ্ছন্দ্য বোধ করে। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।